প্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনা করছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর নিয়ে। এই পর্বে থাকছে বাংলাদেশের মহান সংবিধান। বাংলাদেশ সংবিধান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসছে সেগুলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? এটি সংবিধানের বিষয়, এই কারণেই প্রশ্নটি এখান থেকে আসছে। কারণ বেসিক আলোচনার মধ্যে আপনারা সংবিধানের প্রথম খণ্ড পড়েছেন এবং সেখানেই দেখেছেন যে বাংলাদেশের সঙ্গীতের কথা বর্ণিত রয়েছে। তাহলে এখানে অপশনে 12 চরণ, 4 চরণ, 10 চরণ, 19 চরণ, এই 4টি অপশন আছে। এর মধ্যে আপনি কনফিউজড হবেন প্রথম 4 চরণ এবং প্রথম 10 চরণ এটি নিয়ে। এখানে বলা হয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়, এটি বুঝে উত্তর করতে হবে আপনাকে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 চরণ, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে প্রথম 10 চরণ। এখানে উত্তর হবে খ। আসুন কিছুটা ব্যাখ্যায় যাই আমরা। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গৃহীত হয় 1972 সালের 13 জানুয়ারি। জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে 10 চরণ আর যন্ত্র সঙ্গীত বাজাতে গেলে 4 চরণ পর্যন্ত বাজাতে হবে। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। অর্থাৎ প্রশ্ন কি বলেছে সেই অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। যদি প্রশ্ন এমন হয় যে জাতীয় সঙ্গীত কয় চরণ, তাহলে আপনি দিবেন 10 চরণ। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত চরণ বাজানো হয়, তাহলে 4 চরণ। অর্থাৎ যন্ত্রের কথা বললে 4 চরণ। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা পুরোটার কথা যদি বলে যে এখান থেকে কয় চরণ আমাদের জাতীয় সঙ্গীত, তাহলে হবে 10 চরণ। আশা করি এই কনসেপ্টটি আপনার ক্লিয়ার হয়েছে এবং ভবিষ্যতে ভুল করার সম্ভাবনা থাকবে না। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই ভুল করে। এই 10 চরণ আর 4 চরণ অপশনে থাকলে ভুলটা সে করে বসে। প্রিয় শিক্ষার্থী, এই যে আলোচনাটি করলাম এটি সংবিধানের অনুচ্ছেদ 4-এ বর্ণিত রয়েছে। আপনি যদি অনুচ্ছেদ 4 ভালো করে পড়েন তাহলে আপনি এই কনসেপ্টটি আরো ক্লিয়ার হবেন। বেসিক আলোচনার মধ্যে প্রথম খণ্ডে অনুচ্ছেদ 4-এ এটি পড়ানো হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। নেক্সট প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? দেখেন, এটি নিয়ে একটা মজার টেকনিকও পড়িয়েছি, যে এমন একটি সূত্র দিয়েছিলাম, উগ্র শাখা উত্থাপন গৃহীত স্বাক্ষর কার্যকর, এবং বলেছিলাম 12, 4, 14, 16, এবং বলেছিলাম ও সি নো দে দে। এটা বেসিক থেকে আপনারা দেখে নেবেন, এখানে আমি আর বিস্তারিত ব্যাখ্যা দিব না। সংক্ষেপে যদি বলি, 12 অক্টোবর উত্থাপন, 4 নভেম্বর গৃহীত, 14 ডিসেম্বর স্বাক্ষর, 16 ডিসেম্বর কার্যকর। এটি দেখে নেবেন, তাহলেই কিন্তু চলবে। তাহলে আমরা যদি এখান থেকে উত্তর নেই যে কার্যকরের কথা বলেছে, তাহলে কি হবে? 16 ডিসেম্বর। আর সালটা কিন্তু 1972। অনেক সময় কিন্তু সালে 1971ও থাকতে পারে, 1971 কিন্তু হবে না, সালটা হবে 1972। তাহলে এই টেকনিকটুকু যদি আপনারা ফলো করেন, উতে উত্থাপন, গতে গৃহীত, আর সাথে স্বাক্ষর, কাতে কার্যকর, 12, 4, 14, 16, ওসি নো দে দে। আমরা সংক্ষেপে বলেছিলাম উগ্র শাখা।
তাহলে যেটি আসুক না কেন পরীক্ষায় এই 4টি নাম্বার মনে রাখলেই কিন্তু এখান থেকে যে প্রশ্নটি আসুক আপনি সঠিক উত্তর করতে পারবেন। দেখেন তারপরেও আমরা কিছু ব্যাখ্যা রেখেছি। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ডক্টর কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি 71টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং 1972 সালের 12 অক্টোবর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলি তথ্য রয়েছে। এগুলি বিস্তারিত আলোচনা আমরা সংবিধান পাঠে করেছি। অবশ্যই প্রাইমারি পরীক্ষার জন্য সংবিধানের এই অংশগুলি আপনাকে দেখতে হবে। বিশেষ করে প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে বা প্রণয়নের ইতিহাস রয়েছে, এগুলি কিন্তু ভালো করে আপনাকে পড়তে হবে। নেক্সট প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 1972 সালের 11 জানুয়ারি। প্রদত্ত অপশনে সবগুলোই 72 সাল রয়েছে। 23 মার্চ, 12 অক্টোবর, 4 নভেম্বর। দেখেন একটু আগে আমরা 12 অক্টোবর নিয়ে ব্যাখ্যা দিয়েছি, যেটা ছিল উত্থাপন, সংবিধানের উত্থাপন, এবং 4 নভেম্বর নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, কিন্তু সেখানে কিন্তু 1872 ছিল না, সেখানে ছিল 1972, অর্থাৎ গৃহীত হয়। এই কারণে আমাদের এখান থেকে উত্তর হবে 1972 সালের 11 জানুয়ারি। শুধু মানে 1972 সালের 11 জানুয়ারি হওয়ার অন্য কোনো কারণ নাই, কারণ এই 11 জানুয়ারিতেই এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছে, তার জন্যই এটি উত্তর হবে। কিন্তু কেন, কিভাবে হলো সেটি আমাদের জানা দরকার। 1972 জানুয়ারি 11 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ 1972 জারি করা হয়। অর্থাৎ এখান থেকে আরো প্রশ্ন আপনার পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? তাহলে আপনি উত্তর দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে কোনো প্রশ্নই কিন্তু হতে পারে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশ হয়েছে? দেখেন এখানে অপশনে রয়েছে 115, 120, 110, 117। এখানে 115 হচ্ছে অধ্যস্তন আদালতের নিয়োগ। কি হবে? অধ্যস্তন আদালতে নিয়োগ। এর মধ্যে 120 নং অনুচ্ছেদে রয়েছে নির্বাচন কমিশনে কর্মচারীগণ। 110 নং অনুচ্ছেদে রয়েছে অধ্যস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। তাহলে বাকি থাকলো কি 117। মূলত এই 117 নং অনুচ্ছেদই হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, অর্থাৎ এই প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে 117 নং অনুচ্ছেদে। তাহলে পাশাপাশি এই তিনটা অনুচ্ছেদও কিন্তু আমাদের পড়া হয়ে গেল। 115 অধ্যস্তন আদালতে নিয়োগ, 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ, 110 অধ্যস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। তাহলে দেখেন আমাদের উত্তর হবে 117। এই 117 1 এবং 2 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? এখানে আসলে ব্যাখ্যা দেওয়ার তেমন কিছুই নেই। আমরা এটি জানি এবং বেসিকের মধ্যে পড়িয়েছি। এই পর্যন্ত বাংলাদেশ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার। তবে এই প্রশ্ন আপডেট হতে পারে ভবিষ্যতে, আপনাকে আপডেট করে পড়তে হবে। ১৭ বার। উত্তর কি হবে? গ, ১৭ বার। আমরা যদি ব্যাখ্যায় যাই, বাংলাদেশের সংবিধানের মোট ১৭ বার সংশোধন করা হয়েছে। তবে এসব সংশোধনীর মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৫ম সংশোধনী, হোসেন মোহাম্মদ এরশাদের ৭ম ও ১৩দশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। তাহলে দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমানের ৫ম, হোসেন মোহাম্মদ এরশাদের ৭ম, ১৩দশ এবং পরবর্তীতে ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২, ৩, ৪ এই ৪টি সংশোধনী বাতিল করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত বেসিক আলোচনার মধ্যে রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি পড়ে নেবেন। এবং এই যে সর্বশেষ যে ১৭তম সংশোধনী, যার উল্লেখযোগ্য আলোচনা ছিল সংরক্ষিত নারী আসন আরো ২৫ বছরের জন্য বৃদ্ধি, এটিও কিন্তু পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? অপশনে ১৬, ১৭, ১৪, ১৫। আগে আমরা জেনে নেই কোন অনুচ্ছেদে কি আছে, তারপর আমরা আমাদের সঠিক উত্তরটি খুঁজে বের করব। প্রদত্ত অপশনে প্রথমে রয়েছে অনুচ্ছেদ ১৬। অনুচ্ছেদ ১৬তে রয়েছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। আমরা ১৭ নিয়ে একটু পরে কথা বলি, কারণ বুঝতেই পেরেছেন ১৭ই হচ্ছে উত্তর। ১৪ নং অনুচ্ছেদে রয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি। ১৫ নং অনুচ্ছেদে রয়েছে মৌলিক অধিকারের ব্যবস্থা। আর ১৭ নং অনুচ্ছেদ যেটি, এখানে রয়েছে শিক্ষার, অবৈতনিক শিক্ষার কথা, যেটি আমরা পরবর্তীতে দিয়ে দিয়েছি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা রয়েছে ১৭ নং অনুচ্ছেদে। যথাযথ কারণে এটি হচ্ছে সঠিক উত্তর। ভবিষ্যতে ১৬, ১৪, ১৫ এগুলি আসলেও কিন্তু আপনি সঠিক উত্তর দিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সংবিধান থেকে আসা এই প্রশ্নগুলির আলোচনা আপনাদের সঙ্গে করা হলো। আপনারা যদি বেসিক প্রস্তুতির পাশাপাশি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি এখান থেকেই কিন্তু প্রশ্ন কমন পেতে পারেন। তারপরেও বলবো, বেসিক পড়ার বিকল্প নেই, বেসিক পড়তে হবে, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এভাবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।